হ্যাঁ, ডিএনএ পলিমারেজ 3 আমরা আলটিমেটলি পেয়েছিলাম মেন রেপ্লিকেটিভ এনজাইম, তাই না? হ্যাঁ ফিচার স্যার। যখন আমরা ডিসকাস করলাম, দেখলাম যে পল 1 পল 2 পল 3 ফিচার্স কম্পারিজনের পরে ডিউ টু দ্য প্রসেসিবিলিটি and the addition nucleotide addition per minute per second very high rate polymerase 3, তো obviously polymerase 3 is the main replicative enzyme. So polymerase 3 যদি আমরা ডিটেল স্ট্রাকচার দেখি, দেখো নোটস এর মধ্যে দেওয়া রয়েছে polymerase 3 has total different subunits and function. সাবইউনিট আলফা আছে, এপসাইলন আছে, ডেল্টা আছে, তার সাথে আছে টাও সাবইউনিট, গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই, এটা ঠিক আছে। This is psi and beta subunit. So altogether, what are 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Total 10 subunit present polymerase 3, DNA polymerase 3 beta structure. Out of 10, first three, alpha, epsilon, and theta, they provide the core polymerase, produce core polymerase, and rest of the subunits, tau to beta, they are clamp and clamp loading complex. Beta clamp and clamp loading complex. Clamp loading complex. তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আলফা এপসাইলন থিটা, এটা মেন জায়গা পলিমারেজ থ্রি যেখানে ওয়ার্কিংটা হয়। আর একটা ক্ল্যাম্প আছে, ক্ল্যাম্পটার নাম হচ্ছে বিটা ক্ল্যাম্প। ক্ল্যাম্পটা হচ্ছে বিটা ক্ল্যাম্প। সো বিটা ক্ল্যাম্প একটা সাব ইউনিট পড়ে, আর বিটা ক্ল্যাম্পকে লোড করতে গেলে এতগুলো সাব ইউনিটের দরকার হয়, টাও, গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই এন্ড সাই। এগুলোকে বলা হচ্ছে ক্ল্যাম্প লোডিং কমপ্লেক্স, ঠিক আছে। তো একটু ফাংশন দেখি। আলফার ফাংশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজেশন অ্যাক্টিভিটি। আলফার ফাংশন নিউক্লিওটাইড অ্যাডিশন, কোন সাইড টু কোন সাইড, 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজেশন অ্যাক্টিভিটি। এপসাইলন এর ফাংশন 3 প্রাইম টু 5 প্রাইম প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। প্রুফ রিডিং অ্যাক্টিভিটি যেটা নেক্সট টাইম ডিসকাস করছি। প্রুফ রিডিং অ্যাক্টিভিটিটা কি? থিটার ফাংশন অ্যাসেম্বলি অফ অল আদার সাবইউনিট, অ্যাসেম্বল ফাংশন। এদিকে চলে আসো বাকি সাবইউনিট গুলো, টাও, গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই, সাই এন্ড বিটা। বিটা তো অলরেডি বললাম, ডিএনএ ক্ল্যাম্প, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর প্রসেসিভিটি। প্রসেসিভিটি আমরা আগের দিনকে ডেসক্রাইব করেছিলাম মিনিংটা। প্রসেসিভিটি মানে হচ্ছে ওয়ান টাইম অ্যাডিশন করার পর ডিএনএ পলিমারেজ হাউ মেনি নিউক্লিওটাইডস আর ফর্ম। তো এটা প্রসেসিভিটি দেখেছিলাম পলিমারেজ 3 ভেরি হাই। So due to the beta clamp structure, beta clamp require for optimal processivity. আর এই বিটা ক্ল্যাম্পকে লোড করার জন্য, বিটা ক্ল্যাম্পকে লোড করার জন্য এতগুলো ফ্যাক্টর আছে, ঠিক আছে। তো টাও হচ্ছে স্টেবিলাইজ, টেমপ্লেট বাইন্ডিং, টেমপ্লেট বাইন্ডিং and core enzyme polymerization, poly না dimerization, core enzyme dimerization। তার মানে আলফা সাব ইউনিট কতগুলো আছে, ডাইমারাইজ করছে, তার মানে আলফা সাব ইউনিট কতগুলো আছে, দুটো। এপসাইলন কটা, দুটো। থিটা দুটো, আর টাও দুটো, এরা কানেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। আর বাকিগুলো সব একটা, আর বিটা আছে অনলি চারটে। গামা,
গামার ফাংশন, গামা হচ্ছে ক্ল্যাম্প লোডার, গামা ক্ল্যাম্প লোডার, বিটা ক্ল্যাম্পকে লোড করে। ডেল্টা ডেল্টা প্রাইম একটা ক্ল্যাম্পকে ওপেন করায়, ক্ল্যাম্প ওপেনার ডেল্টা। ডেল্টা প্রাইমও ক্ল্যাম্প লোডিং এ পার্টিসিপেট করে। কাই অ্যান্ড সাই, কাই হচ্ছে ইন্টারঅ্যাক্ট উইথ দ্য এসএসবি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সাই হচ্ছে তোমার ডিএনএ ক্ল্যাম্প রিকোয়ারিং আছে। এ হচ্ছে তোমার ইন্টারঅ্যাকশন উইথ, ইন্টারঅ্যাক্ট করে পাই অ্যান্ড ডেল্টা, সরি কাই অ্যান্ড ডেল্টা, ইন্টারঅ্যাক্ট উইথ কাই অ্যান্ড ডেল্টা, ইন্টারঅ্যাক্ট করে। সো এই হচ্ছে ওভারঅল ফাংশন। কোশ্চেন আসতেই পারে ডিএনএ পলিমারেজ 3 এর ওভারঅল সাব ইউনিটস এন্ড দেয়ার ফাংশন। ফোর সাব ইউনিট হচ্ছে আলফা, এপসাইলন এন্ড ডেল্টা, যেখানে মেন মেন ফাংশনটা হচ্ছে আলফা দিয়ে ও পলিমারাইজেশন অ্যাক্টিভিটি করছে, মানে নিউ ডিএনএ ডিএনটিপিস অ্যাড করে যাচ্ছে। কোনো জায়গায় যদি মিস্টেক হয় সেটাকে রিকভার করছে হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম প্রুফ রিডিং অ্যাক্টিভিটি বাই এপসাইলন দিয়ে। থিটা হচ্ছে অল প্রসেসকে একটা তোমার অ্যাসেম্বল করছে। আর মেন পার্টটা হচ্ছে বিটা, যেটা একটা ক্ল্যাম্প লাইক স্ট্রাকচার, এরকম ক্ল্যাম্পের মতো, ঠিক আছে। যে ক্ল্যাম্পটা কি করে ডিএনএ টেমপ্লেটকে হোল্ড করে থাকে টাইটলি, আর এই হোল্ডিং ক্যাপাসিটির জন্যই ও ওয়ান টাইমে অনেকগুলো অ্যাডিশন করে দিয়ে বেরিয়ে যায়, মানে প্রসেসিবিলিটি ইজ গুড। So that's the beta clamp required for the optimal processability. এবার এই বিটা ক্ল্যাম্পকে লোড করতে গেলে, ওপেন করতে গেলে কিছু ফ্যাক্টর বা কিছু তোমার সাব ইউনিট আছে যেগুলো হচ্ছে হেল্পার। বল, ঠিক ঠিক আছে? আছে স্যার। ওকে। তো ডিএনএ পলিমারেজ যখন ওয়ার্কিং করে, ডিএনএ পলিমারেজের রিঅ্যাকশনের কেমিস্ট্রিটা চেক করব। কেমিস্ট্রি অফ ডিএনএ সিনথেসিস, কেমিস্ট্রি অফ ডিএনএ সিনথেসিস। রিকোয়ারমেন্ট লিস্টটা দেখি আগে, কি কি লাগবে for DNA synthesis এর জন্য। What are absolutely needed component for new DNTP addition? কি কি লাগবে? নাম্বার 1, 4 types of DNTPs লাগবে at good concentration. 4 types of DNTPs লাগবে। DNTPs মানে কি কি আছে এখানে? DATP, DGTP, DCTP and DTTP. গুড কনসেন্ট্রেশনে লাগবে। আর কি রিকোয়ারমেন্ট? প্রাইমার টেমপ্লেট জাংশন, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। প্রাইমার টেমপ্লেট জাংশন, প্রাইমার টেমপ্লেট জাংশন। প্রাইমার টেমপ্লেট মানে অলরেডি টেমপ্লেট থাকবে, আর টেমপ্লেটের ওপরে ডিএনএ প্রাইমেজ আর ডিএনএ জি যেটাকে বলছি আমরা, ও প্রাইমার তৈরি করে যাবে একটা স্মল সেগমেন্ট অফ আরএনএ। তো এই যে জাংশনটা ক্রিয়েট করেছে, দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল ফর ডিএনএ পলিমারেজ টু ওয়ার্ক ফার্দার। সো ডিএনএ পলিমারেজ ওয়ার্ক করতে গেলে দ্যাট প্রাইমার ইজ ইম্পর্টেন্ট। সো প্রাইমার টেমপ্লেট জাংশন ইম্পর্টেন্ট রোল প্লে করে ডিএনএ সিনথেসিসে, that means elongation processes. And number 3, the primer should contain free 3' OH. Primer must have free 3' OH. Free 3' OH. তাহলে রিকোয়ারমেন্টটা আমি যদি একটু বেটার ওয়েতে দেখাই, 3' OH, 5' ফসফেট, এটা টেমপ্লেট স্ট্র্যান্ড। দেন একটা প্রাইমার তৈরি হবে, 5' phosphate to 3' OH,
তো এই ওইসটা গ্যাপ রাখতেই হবে, মানে এই ওইসটা যাতে ফ্রি থাকে সেই ব্যবস্থা করে দিতে হবে ডিএনএ পলিমারেজ, আদারওয়াইজ ওয়ার্ক করতে পারবে না। ঠিক আছে, তা আর কি লিখেছি আমি এখানে, একটা টেমপ্লেট স্ট্র্যান্ড লিখেছি, প্রাইমার টেমপ্লেটের জাংশন, এটাকে বলে হচ্ছে প্রাইমার টেমপ্লেট জাংশন। এই যখন কানেক্ট করবে এটার নাম হচ্ছে প্রাইমার টেমপ্লেট জাংশন। প্রেজেন্ট আছে, ওকে। 3' উইচ ফ্রি আছে, ইয়েস আছে। and যদি সেলের মধ্যে all types of DNTPs high concentration এ থাকে, that means this structure is optimal now for DNA synthesis। ঠিক আছে, this structure is optimal for DNA synthesis। তো এই রিকোয়ারমেন্টটা যদি কোনো একটা জায়গা মিসিং হয়, ডিএনএ সিনথেসিস অফ হয়ে যাবে। মানে ধরো 3' ওইসটা সামহাউ মডিফাই হয়ে গেছে, ধরো এখানে কোনো ফসফেট গ্রুপ ঢুকে গেছে বা মডিফিকেশন হয়েছে আদার গ্রুপ দিয়ে, ডিএনএ সিনথেসিস অফ। প্রাইমার যদি না তৈরি হয়, অবভিয়াসলি তোমার ডিএনএ সিনথেসিস সুইচ অফ। তো যে এই তিনটে রিকোয়ারমেন্ট মাস্ট নিডেড ফর ডিএনএ সিনথেসিস। তো কেমিস্ট্রি যখন পড়বো তার আগে এই তিনটে রিকোয়ারমেন্টের লিস্টটা আমরা জেনে নেব। বলো, ক্লিয়ার? স্যার, হ্যাঁ। একটা কনফিউশন আছে। আগের দিন হুম ওই ভাইরোলজিতে একটা ওই T4 ফাজের যে জায়গাটা ছিল না, হুম যে সাইটোসিনটাকে হোস্ট সেল থেকে বের, মানে হোস্ট সেলের ডিএনএ থেকে, মানে নিউক্লিয়াসে কেটে বের করে সেটাকে হাইড্রক্সি মিথাইলেটেড করা হচ্ছিল। তো না, লাস্ট অব্দি যেটা কেন কেটে কেটে বার করবে কেন, মানে না না ও না না যখন মানে, ডিগ্রেড করছিল। হ্যাঁ, হ্যাঁ ডিগ্রেড হলে এগুলো বেস গুলো বেরিয়ে আসছে, তারপরে এটাকে আমি হাইড্রক্সি মিথাইলেটেড করছিলাম। এরপরে লাস্ট অব্দি যেটা তৈরি হচ্ছে সেটা তো হাইড্রক্সি মিথাইল সাইটোসিন, মানে এটা তো বেস ফর্মে তৈরি হচ্ছে এই গ্লাইকোসাইলেটেড অবস্থায়। বেস তো ফর্মে তৈরি সেটা, হচ্ছে। তো সেটাকে তো আবার নিউক্লিওটাইডে তো নিয়ে যেতে হবে, তবেই তো আবার ফাজের কেন নিউক্লিওটাইড? আচ্ছা, নিউক্লিওটাইডে আজকে তুমি দেখো যখন আমি কেমিস্ট্রিটা পড়াবো, নিউক্লিওটাইডের কোন পার্টটা কাজে লাগে, নিউক্লিওটাইডের কোন পার্টটা রিয়াকশনে আসে? রিয়াকশনে আসে অনলি ওইচ পার্টটা। তাহলে বাকি পার্টটা মডিফাই হোক না, বেসের পার্ট মডিফাই হোক, যত খুশি মডিফাই হোক, রিয়াকশনে টেক পার্ট করবে না তো। রিয়াকশনে টেক পার্ট করবে হচ্ছে ফসফেট আর ওইচ, ফসফেট আর ওইচ। তো ফসফেটে তো কোনো চেঞ্জ আসেনি, ফসফেট তো ফসফেটের মতোই আছে। কেসটা বোঝা গেল কি আচ্ছা, মানে বললাম? ওই যে এই মানে দেখো। টার্মটা ইউজ করছে যে হাইড্রক্সি মিথাইল সাইটোসিন, ওটা কি হুম, বেসটাকেই বোঝাচ্ছে না টোটাল একদমই নিউক্লিওটাইডটাকেই বোঝাচ্ছে? বেসটাতেই চেঞ্জ হয়েছে, বেসটাতে, বেস আর নিউক্লিওটাইড একই, বেসকেই নিউক্লিওটাইড বলে। ঠিক আছে, তো বেস মানে হচ্ছে তোমার জাস্ট, মানে আমরা ইউজ করার জন্য ইউজ করে দিই, বেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই পুরো নিউক্লিওটাইডকেই বলে। অনেক সময় বেস মানে হচ্ছে তোমার ওই অ্যাডিনাইন, গুয়ানাইন, সাইটোসিন, থায়ামিন এগুলোকে বলে। বাট নিউক্লিওটাইডের মধ্যেই চেঞ্জ এসছে, and this nucleotide also participate into the DNA synthesis, কোনো প্রবলেম নেই, বিকজ যখন আমরা মেকানিজম দেখবো, OH আর ফসফেটই ইনভলভ হবে, OH আর ফসফেটই ইনভলভ হবে ডিউরিং দ্য ডিএনএ সিনথেসিস। যেমন এখানে দেখো, প্রাইমার তৈরি হয়ে আছে তো, আর এটা হচ্ছে এক্সিস্টিং ডিএনএ। ঠিক আছে, এক্সিস্টিং ডিএনএ তে টেমপ্লেট পড়ে আছে। এখানে যদি আমি এ রাখতাম, সিকোয়েন্স একটা দিয়ে যাও, তাহলে অবভিয়াসলি প্রাইমারে অ্যাডিশন হয়েছে, টি তো অ্যাডিশন হবে না, বিকজ ইউ অ্যাডিশন হবে, এটা একটা আরএনএ প্রাইমার। ঠিক আছে, এত অব্দি সিনথেসিস হয়েছে। এবার ডিএনএ পলিমারেজ দেখতে পাচ্ছি আমার পুরো আইডিয়াল সিচুয়েশন আছে, তিনটে টিক হয়ে গেছে, এখানে ডিএনএ পলিমারেজ জয়েন করবে। বুঝে গেল? এখানে ডিএনএ পলিমারেজ জয়েন করবে, ডিএনএ পলিমারেজ জয়েন করে ফার্স্টে ও নিউক্লিওটাইড গুলোকে আনার চেষ্টা করবে। এখানে কোন নিউক্লিওটাইড আসবে বলো, কোন নিউক্লিওটাইড আসবে এখানে? থাইমিন থাইমিন আসবে। আসবে। ওকে, থাইমিন আসবে। আমি যদি এবার বেটার ওয়েতে দেখাই থাইমিনকে, দেখো থাইমিনে কি থাকছে। থাইমিনে নাইট্রোজেনাস বেস তো থাইমিন থাকছে, তার সাথে থাইমিনের সাথে আছে OH রিঅ্যাক্টিভ গ্রুপ, আর হচ্ছে তিনটে ফসফেট। এবার থাইমিনে তুমি যত খুশি মডিফাই করো না, এ রিয়াকশনে আসবে না। ডিউরিং ডিএনএ সিনথেসিস এই ফসফেট আর OH এর মধ্যে কানেকশন তৈরি হবে। এখানে যে ফসফেট আছে না, ফসফেটটা OH মাইনাস থেকে হয়ে যাবে O মাইনাস, নিউক্লিওফাইল ডেভেলপ করবে, আর এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে হচ্ছে ফসফেটে।
কোন ফসফেটে অ্যাটাক করবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা। তিনটে ফসফেট আছে, আমরা তিনটে ফসফেটকে কিভাবে নেমিং করি, আলফা ফসফেট, বিটা ফসফেট এন্ড গামা ফসফেট। তাহলে কোন ফসফেটকে অ্যাটাক করবে নিউক্লিওফাইলটা, আলফা ফসফেটে। আলফা ফসফেটে যখনই তোমার অ্যাটাক করবে, এই ফসফেটটা বন্ড হয়ে যাবে OH এর সাথে এন্ড মেক থাইমিন টু অ্যাটাচ। এখানে কি হবে এবার, থাইমিন ঢুকবে, থাইমিন ঢুকবে উইথ ফসফোডাইএস্টার বন্ড ক্রিয়েট করবে, মানে একটা নিউক্লিওটাইড অ্যাডিশন ডান, আর OH পড়ে রয়েছে, এই যে OH-টা, এই OH-টা ট্রিগার করবে নেক্সট নিউক্লিওটাইডকে টু অ্যাটাক উইথ দ্য আলফা ফসফেট এন্ড এখানে A আসবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না অবধি তোমার কমপ্লিট হচ্ছে ডিএনএ সিনথেসিসটা। কি বলতে চাইলাম বোঝা গেল? তাহলে রিয়াকশনে কি বেরোচ্ছে আফটার ওয়ান রাউন্ড নিউক্লিওটাইড অ্যাডিশনে, কি বেরোচ্ছে, পুরো জিনিসটা ঢুকছে, পাইরোফসফেট বেরোচ্ছে, এই যে পিপি, বিটা এন্ড গামা ফসফেট বেরিয়ে চলে গেছে, আর একটা নিউ নিউক্লিওটাইড অ্যাড হয়ে গেছে। এই পুরো জিনিসটা করাচ্ছে কে, ডিএনএ পলিমারেজ। এবার তোমার কোশ্চেন ছিল এখানে যদি আমি সাইটোসিন ধরো এটা, এখানে যদি আমি এইচএনসি করাই তো প্রবলেম কি, ও তো রিয়াকশনে আসছেই না। হ্যাঁ স্যার। হুম। রিয়াকশনে আসছে হচ্ছে ফসফেট অ্যান্ড OH এন্ড ক্রিয়েট করবে ফসফোডাইএস্টার বন্ড, নিউ ফসফোডাইএস্টার বন্ড দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে, দেখো এই OH-টা আবার নেক্সট রাউন্ড যে অ্যাডিনিন আসবে, এই OH-টা গিয়ে অ্যাটাক করবে অ্যাডিনিনের আলফা ফসফেটে, আবার দুটো ফসফেট বেরিয়ে যাবে, দেন অ্যাডিনিন অ্যাটাচ হয়ে যাবে। তো এটা হচ্ছে বুঝতে কেমিস্ট্রি অফ পেরেছি। ডিএনএ সিনথেসিস। দেখো নোটস এর মধ্যে দেওয়া আছে, সুন্দর করে ডায়াগ্রামেটিক্যালি আনসার করতে হবে। কেমিস্ট্রি অফ ডিএনএ সিনথেসিস কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ডাইরেক্ট তুলে দেয় কোশ্চেন। হোয়াট ইজ দি কেমিস্ট্রি বিহাইন্ড দ্য ডিএনএ সিনথেসিস, তিনটে রিকোয়ারমেন্ট লিস্ট এন্ড স্ট্রাকচার দেখাতে হবে। বলো। ঠিক আছে স্যার। এই জায়গায় আমি একটা বুঝেছি। কোশ্চেন করেছিলাম যে পাইরোফসফেট রিলিজ হয়, এই পাইরোফসফেটের কি কোনো ফাংশন আছে, যেটা কোশ্চেন করে পাইরোফসফেট। হ্যাঁ, এরও ফাংশন আছে। দেখো, যখন এই নিউক্লিওটাইড অ্যাডিশন হয় তখন ডেলজি ভ্যালু কি থাকে, নিউক্লিওটাইড যখন অ্যাডিশন হয় ডেলজি ভ্যালু আফটার দি রিয়াকশন, যখন পাইরোফসফেট রিলিজ করে ডেলজি ভ্যালু হচ্ছে -3.5, এটাও দেখো লেখা আছে নোটস এর মধ্যে, KCl পার মোল। ডেলজি ভ্যালু থাকে হচ্ছে -3.5 KCl পার মোল, তার মানে হচ্ছে ভেরি স্লাইটলি নেগেটিভ ডেলজি ভ্যালু, নেগেটিভ আছে বাট স্লাইট নেগেটিভ, খুব বেশি নেগেটিভ রিচ করতে পারেনি। এবার আমরা জানি ডেলজি ভ্যালু কিন্তু রিয়াকশনের স্পন্টিনিটিকে ডিটারমাইন করে, মানে ডেলজি ভ্যালু যদি হাই নেগেটিভ হয় তবেই রিয়াকশনটা এগোবে। মানে এই যে ডিএনএ পলিমারেজ নেক্সট রাউন্ড মুভমেন্ট করবে, নেক্সট রাউন্ড নিউক্লিওটাইড কে অ্যাডিশন করবে কি বেসিসে, যদি ডেলজি ভ্যালু হাই নেগেটিভ না থাকে ও অ্যাডিশন করা বন্ধ করে দেবে, মানে থার্মোডিনামিক্যালি রিয়াকশন স্টপ হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে এস্টাবলিশ করে হচ্ছে পাইরোফসফেটেজ বলে একটা এনজাইম, pyrophosphatase. So question there, what is the role of pyrophosphatase in DNA synthesis? Pyrophosphatase breaks down the pyrophosphate into 2 pi. Pyrophosphatase breaks down the pyrophosphate into 2 inorganic phosphate, and the bond between the pyrophosphate being clipped and releases huge energy. Release huge energy. That energy transfer the del G value, transfer, now the del G value is -7 point something. Now the del G value -7, yes, -7 KCl per mole. That is high negative, which drive the reaction forward, which drive the reaction forward. Otherwise, reaction will be stopped. সো এই জায়গা থেকে দুটো কোশ্চেন আমি বারবার বলছি, একটা হচ্ছে কেমিস্ট্রি অফ ডিএনএ সিনথেসিস ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ইন দ্য ডিএনএ সিনথেসিস ইম্পর্টেন্ট, রোল অফ পাইরোফসফেটেজ ইম্পর্টেন্ট, পাইরোফসফেটেজ ইনডাইরেক্টলি হেল্প করে দিচ্ছে ডেলজি ভ্যালুকে হাই নেগেটিভ করে
তোমার রিয়াকশনটাকে ড্রাইভ করতে, আদারওয়াইজ রিয়াকশনটা থার্মোডিনামিক্যালি স্টপ হয়ে যেত, বিকজ ডেল জি ভ্যালু স্লাইটলি নেগেটিভ, যেটা ড্রাইভ করতে পারতো না, মানে ওই ফোর্সটা পেত না। বলবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, এই কেমিস্ট্রি অফ ডিএনএ সিনথেসিসের আরো একটা জায়গা ইম্পর্টেন্ট, যেটা কোশ্চেনে তোলে। আমি মেনলি কোশ্চেনের জায়গাগুলোই তুলছি। কোশ্চেনটা দেয় হচ্ছে হাউ ডিএনএ পলিমারেজ ডিস্টিংগুইশ আরএনটিপি from DNTP. How DNA polymerase distinguish RNTP from DNTP. Sorry, DNTPs from RNTPs. Important জায়গা and it's a valid question because আমাদের সেলের মধ্যে আরএনএ প্রচুর তৈরি হয় কম্পেয়ার টু ডিএনএ, ঠিক আছে? ডিএনএ জাস্ট ওয়ান টাইম ডুপ্লিকেশন করে বিফোর দ্য সেল ডিভিশন, আদারওয়াইজ অল সিনথেসিস আর ডান, দ্যাট ইজ দ্য আরএনএ। দ্যাট মিনস আরএনটিপিস কনসেন্ট্রেশন হাই থাকবে সেলে, না ডিএনটিপিস কনসেন্ট্রেশন হাই থাকবে? আরএনটিপি। আরএনটিপিস। তো ক্লিয়ারলি আমরা যদি কনসেন্ট্রেশন দেখি, আরএনটিপিস কনসেন্ট্রেশন 300 times more compared to DNTPs. But still, DNA polymerase recognize DNTPs, not the RNTPs. How? কিভাবে? মানে ডিএনটিপি মানে ডিএনএ পলিমারেজের কাছে এটা হচ্ছে অনেকটা ওই খড়ের গাদার থেকে ছুঁচ খোঁজার মতো ব্যবস্থা। আরএনটিপিস প্রচুর আছে, বাট সেখান থেকে ওকে চুজ করতে হবে ডিএনটিপিস কে। তো হাউ এটাকে মেনটেন করে, কিভাবে মেনটেন করে? কারণ ডিএনএ পলিমারেজ যদি এই অ্যাক্টিভিটিটা লস্ট করে যায়, তাহলে ও ডিএনটিপিস এর জায়গায় আরএনটিপি বসিয়ে দেবে, মানে আরএনএ তৈরি করা শুরু হয়ে যাবে। দ্যাট মিনস ডিএনএ স্ট্রাকচার আনস্টেবল হয়ে যাবে, ডিএনএ তে মিউটেশন আসবে, ঠিক আছে? কারণ ডিএনএ এর মধ্যে তো আরএনএ থাকতে পারে না, যেটা প্রাইমার তৈরি করছে ওটাকেও তুলতে হয়। তো এই ব্যাপারটাকে মেনটেন করে বাই স্টেরিক এক্সক্লুশন, বাই স্টেরিক এক্সক্লুশন। স্টেরিক এক্সক্লুশন মানে হচ্ছে ডিএনএ পলিমারেজ স্টেরিক্যালি এক্সক্লুডেড, ওর যে পকেট থাকে, মানে ডিএনএ পলিমারেজে দেখবে একটা 3D স্ট্রাকচার দেখানো আছে, 3D স্ট্রাকচারে ডিএনএ পলিমারেজের একটা পকেট আছে, যে পকেটে ডিএনটিপি গিয়ে বাইন্ড করে। এবার কোশ্চেনটা হচ্ছে ওখানে ডিএনটিপি না গিয়ে আরএনটিপিও তো যেতে পারতো, বিকজ কনসেন্ট্রেশন হাই। তো ও কি করে? স্টেরিক্যালি এক্সক্লুড করে। স্টেরিক্যালি এক্সক্লুশন মানে হচ্ছে ডিএনটিপি আর আরএনটিপি কে ও রেকগনাইজ করে অন দ্য বেসিস অফ 2' ওইচ। আর আমরা ক্লিয়ারলি জানি ডিএনটিপিস আর আরএনটিপিস এর মধ্যে ডিফারেন্স ওখানে, মানে ডিএনটিপিস এ 2' এইচ থাকে, আরএনটিপিস এ 2' ওইচ থাকে। তো ও দেখে হচ্ছে 2' ওইচ কে, যখনই ও দেখবে 2' ওইচ আছে স্ট্রাকচারে, এক্সক্লুড করে দেবে, মানে ও নেবে না ওই পকেটে, পকেটে এন্টারই করবে না, ঠিক আছে? এক্সক্লুড করে দেবে। অনলি ও মেনটেন করবে হচ্ছে, ইনসার্ট করাবে হচ্ছে 2' এইচ কন্টেনিং স্ট্রাকচার, দ্যাট মিনস ডিএনটিপিস কে। তো এই প্রসেসটার নাম হচ্ছে স্টেরিক এক্সক্লুশন। তো ডিএনএ পলিমারেজ মেনটেন by creating steric gate, একটা গেট লাইক সিস্টেম that exclude completely, মানে ওই গেট কিপার টাইপ, যা ধরো একটা সোসাইটিতে গেট কিপারের মতো, যে ওই সোসাইটিতে থাকে তাকেই ঢুকতে দেবে, যে বাইরে থেকে আসে ঢুকতে দেবে না। লাইক দ্যাট গেটের স্টেরিক গেট ক্রিয়েট করেছে, যখনই 2' ওইচ ঢুকতে চাইছে, আরএনটিপিস তো কনসেন্ট্রেশন হয়, ঢুকে যাওয়ার কথা, ঢুকবে না, এন্টারই করতে দেবে না। So DNA polymerase maintained by creating steric gates which exclude 2' OH of RNTPs. কি না বেরোলো? কি হয়েছে? ওই দিক দিয়ে চলে যাও।
এত বক বক হচ্ছে না বাবা, আমি তো সংযোগ বিষয়টা দিয়ে ওই যে বাইরে চলে এসেছি। হ্যাঁ, বলো স্টেরিক এক্সক্লুশনের ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই এই ব্যাপারটাকে আরো এনহ্যান্স করে পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে ওই পকেটে, বাইন্ডিং পকেটে। নিউক্লিওটাইড বাইন্ডিং পকেট contain specific amino acid which has bulky R group, লার্জ আর গ্রুপ, মানে অ্যামাইনো অ্যাসিডে আর গ্রুপটা বেশি তোমার বাল্কি থাকে, লার্জ, দ্যাট occupy the space for 2' OH and exclude them. কেসটা কি বুঝতে পেরেছো? কেসটা হচ্ছে এরকম, ও পকেটের মধ্যে এমন একটা অ্যামাইনো অ্যাসিড কে রেখেছে যে অ্যামাইনো অ্যাসিড একটু লার্জ শেপের, ধরো ভ্যালিন কে বা আইসোলিউসিন কে রেখেছে এরকম। তো ও কি করেছে, 2' OH এ ঢোকার জায়গায় রাখেনি, মানে ওরকম লাইক দ্যাট যে একটা চেয়ারে অলরেডি কেউ একজন বসে আছে, আমি গিয়ে আর সেখানে কি করে বসবো। তো লাইক দ্যাট, ইন দ্যাট ওয়ে ইট এক্সক্লুডেড 2' OH containing স্ট্রাকচার, মানে আরএনটিপি কে এক্সক্লুড করে দেয়। অনলি যে জায়গাটুকু রেখেছে ওই আর গ্রুপ রাখার পর, দ্যাট ইজ অ্যাসোসিয়েট করতে পারে 2' H containing structure which is the DNTPs, and by that way DNA polymerase only enter DNTPs, not the RNTPs, though RNTPs concentration inside the cell much higher than DNTP. বলো। হ্যাঁ স্যার বুঝেছি। ডিএনএ কেমিস্ট্রিতে দুটো আয়ন কাজ করে, বাইভ্যালেন্ট ক্যাটায়ন। Two bivalent cations are important in DNA chemistry. Role of two bivalent cation in DNA synthesis. এটাও কোশ্চেনে দেয়। Yes, two bivalent cation present থাকে DNA synthesis এর টাইমে। একটা বাইভ্যালেন্ট ক্যাটায়ন ইউজ করে মেনলি থাকে হচ্ছে জিঙ্ক থাকতে পারে, কপার থাকতে পারে, ঠিক আছে, যে কোনো বাইভ্যালেন্ট ক্যাটায়ন থাকতে পারে। একটাকে আমরা বলবো Me2+A, আর একটাকে বলবো হচ্ছে Me ফর মেটাল, Me2+B। একটা যেটা করে নিউক্লিওফাইল তৈরি করে, নিউক্লিওফাইল প্রডিউস করে আনস্টেবল রাখে ফ্রম OH থেকে। মানে OH2 O মাইনাস, যেটা আমরা বলছিলাম যে O মাইনাসটা গিয়ে অ্যাটাক করে আলফা ফসফেটে, এই OH2 O মাইনাস নিউক্লিওফাইল ডেভেলপমেন্টে একটা মেটাল আয়নের ভেরি ইম্পর্টেন্ট রোল আছে, দ্যাট ইজ দ্য Me2+A। আর একটা মেটাল আয়নও কাজ করে ডিউরিং দ্য সিনথেসিস, সেই মেটাল আয়নটা ফসফেটের চার্জকে মাস্ক করে, ফসফেট চার্জ মাস্ক। কোন কোন ফসফেটে? বিটা, হ্যাঁ বিটা অ্যান্ড গামা ফসফেটে চার্জকে মাস্ক করে। তাহলে তোমাকে কোশ্চেন করতেই পারে যে তিনটে ফসফেটের মধ্যে নিউক্লিওফাইলটা অনলি অ্যাটাক করছে আলফা ফসফেটে, ওয়াই? বিটাও তো করতে পারতো, গামাটাও তো করতে পারতো, অ্যাটাকটা আলফাতেই কেন করলো? বিকজ বিটা আর গামাকে মাস্কিং করে রেখে দিয়েছে সেকেন্ড মেটাল আয়ন, দ্যাটস ওয়াই অনলি অ্যাক্সেসেবল হচ্ছে আলফা, অ্যান্ড নিউক্লিওফাইলটা অ্যাটাক করে গিয়ে আলফা ফসফেটে, ঠিক আছে।
সো দুটো মেটাল আয়নের রোল ইন তোমার ডিএনএ সিনথেসিসের কেমিস্ট্রিতে ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নিউক্লিওফাইল ডেভেলপমেন্ট করে, আর একটা হচ্ছে বিটা গামাকে মাস্কিং করে দেয় যাতে ওরা রিয়াকশনে না আসতে পারে, আলফার সাথে বন্ডিংটা হয়। বলো। ঠিক আছে স্যার। তাহলে এই ডিএনএ কেমিস্ট্রি মানে ডিএনএ সিনথেসিসের কেমিস্ট্রি, এই জায়গাটা খুব ভালো করে দেখবে। নেক্সট চলে আসো, ক্যান ডিএনএ পলিমারেজ এডিট দ্য মিস্টেক? Edit mistake that happened during the elongation process? Answer is yes, করতে পারে। যদিও মিস্টেক বা এররের চান্স কম ডিএনএ পলিমারেজের, মানে এ এর এগেনস্টে টি বসাবে, জি এর এগেনস্টে সি বসাবে, চান্স কম এ এর এগেনস্টে জি বসিয়ে দেওয়া বা এ এর এগেনস্টে সি বসিয়ে দেওয়া, তো চান্স কম, বাট সামটাইম এরর করে দেয়, বিকজ এত লং স্ট্রেচ অফ ডিএনএ সিনথেসিসের টাইমে এরর আসতেই পারে। এন্ড এরর আসার চান্স হচ্ছে ডিএনএ পলিমারেজের ভেরি লেস, but still error happen. Error chance very less, that is 1 in 10 to the power 10 base pair add, মানে 10 to the power 10 base pair continuous stretch এ add করলে একটা error হতে পারে। That's the frequency of error chance in DNA polymerase 3. Very less amount, but still ওই একটা এররই mutation create করিয়ে দেবে, and that mutation could be cause lethal disease, ক্যান্সার অবধি হয়ে যেতে পারে। সো অবভিয়াসলি সেটাকেও মিস্টেকটাকে রিকভার করার দরকার আছে, এন্ড ইয়েস সেটাও করতে পারে ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, হ্যাঁ, এটা করে কিভাবে, এরর কে রিকভার করে কি করে, মিস্টেক করে কি করে, এডিটিং করে কি করে? দি এডিটিং ফাংশন, অর এটাকে বলে হচ্ছে প্রুফ রিডিং ফাংশন। প্রুফ রিডিং ফাংশন কোশ্চেন করে প্রুফ রিডিং ফাংশন অফ ডিএনএ পলিমারেজ। প্রুফ রিডিং ফাংশন all of the polymerase এর আছে including DNA polymerase 3, ঠিক আছে, present in all polymerase, all DNA pol, and this function is called 3' to 5' exonuclease activity। 3' to 5' exonuclease activity, আমরা যদি কম্পেয়ারটাও দেখি দেখবে 3' to 5' exonuclease activity present in all types of DNA, pol 1, pol 2 and pol 3 also। ঠিক আছে, so this type of function, proofreading function, available not only DNA pol 3, available all types of DNA polymerase, and this proofreading action done by 3' to 5' exonuclease activity. Normally DNA polymerase move 5' to 3', yes or no? Normally DNA polymerase, when polymerization done, it move or run 5' to 3'. But when it senses mistake, it should be come backward. Backward means then opposite direction move 3' to 5'. And that movement, that 3' to 5' movement is created by this activity, exonuclease activity. And during the movement, DNTPs are breakdown. DNTPs are breakdown. The wrong DNTPs are breakdown. And after that, new DNTPs, correct DNTPs are replaced. That function is called proofreading function or 3' to 5' exonuclease activity. Point clear? Point clear? 3' to 5' exonuclease Yes, sir. activity. Now check the diagram. 3' to 5', new DNA synthesize, 5' to 3'. Black means no problem, everything perfect.
and is continuously done by DNA polymerase perfect pairing, then one mispair done, then one mispairing occurred. The red one is mispairing. That means if এখানে যদি টি থাকে, রেডে কি এসছে, এ এর বদলে কোনো একটা অন্য কিছু এসছে, মানে ধরে নাও সি এস, ঠিক আছে? and DNA polymerase move after one or two base pair with the wrong addition, মানে wrong addition করার পর এক থেকে দুটো বেস পেয়ার এগিয়ে গেছে, ঠিক আছে? and after that it senses, কেন সেন্স পেলো? বিকজ এদের পেয়ারিংটা তো প্রপার হবে না, হবে কি সি আর টি এর মধ্যে পেয়ারিং হয়, হয় না তো? তাহলে এখানে ডিএনএ স্ট্রাকচারে একটা চেঞ্জ আসবে, ডিএনএ স্ট্রাকচারে একটা চেঞ্জ আসবে বিকজ ওখানে পেয়ারিং হয়নি, which makes sensing the DNA polymerase that যেটা ahead এ চলে গেছে, মানে একটা দুটো বেস পেয়ার এগিয়ে চলে গেছে, ও বুঝতে পারবে কিভাবে? কেমিস্ট্রিতে চেঞ্জ হবে, স্ট্রাকচারে চেঞ্জ হবে, বিকজ পেয়ারিং ইজ নট ডান। ও কি করবে দেন? কোন সাইডে আসতে হবে? কোন ডাইরেকশনে আসতে হবে? ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসতে গেলে কোন ডাইরেকশনে মুভ করতে হচ্ছে? 3 প্রাইম টু 5 প্রাইম, ও 3 প্রাইম টু 5 প্রাইমে মুভ করবে উইথ এক্সোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস মানে কি? বন্ড কাটতে কাটতে আসবে, মানে ফসফোডাইএস্টার বন্ড কাটতে কাটতে আসবে, তার মানে এটাকে তুললো ফার্স্ট, তারপরে রংটাকেও তুলে বের করে দেবে, ঠিক আছে? তারপরে রংটাকেও তুলে বের করে দেবে, মানে মিস্টেক কে এডিট করলো। আফটার দ্যাট আবার ফ্রেশলি স্টার্ট করবে উইথ প্রপার অ্যাডিশন উইথ অ্যাডিনাইন, দেন আবার অ্যাডিশন, দেন আবার অ্যাডিশন, ঠিক আছে? আবার চলবে কন্টিনিউ। So the mistake that is done by the DNA polymerase can edit, yes it can edit, মানে আমরা দেখবে কম্পিউটারে ওয়ার্ডেও যখন আমরা কিছু টাইপিং করি, হঠাৎ চোখে পড়লো যে স্পেলিংটা তো মিস্টেক আছে, তাহলে আমরা কি করব? আমরা ব্যাক স্পেস দিয়ে কি করব? রিমুভ করব, দেন আবার টাইপিং করব, এই ব্যাপারটাই চলছে। কেসটা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। আমরা ব্যাকস্পেস মারি না, ব্যাকস্পেস মেরে কি করি? আবার তোমার লাইনটাকে মানে ওয়ার্ডের লেটার গুলোকে রিমুভ করে দিই, তারপর আবার ফ্রেশলি লিখি, ওরকম ব্যাপারটা হচ্ছে। ও ব্যাকে আসবে by using 3 prime to 5 prime exonuclease activity, and during the back movement it exonuclease activity ও আছে, that means it can break down the phosphodiester bond and remove the wrong base pair and then freshly add the new, start with new। বলো। ঠিক আছে স্যার। এই পয়েন্টটা কোশ্চেন নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। এটা ডিএনএ পলিমারেজ, অল টাইপ অফ ডিএনএ পলিমারেজের আছে ইনক্লুডিং পল 1, সরি পল 3। আর একটা স্পেশাল টাইপ অফ exonuclease activity present, special exonuclease activity। Special exonuclease activity found in only polymerase 1, not other type of polymerase। দেখবে pol 1 এ কম্পারিজনের টাইমে বলে দিয়েছিলাম pol 1 এ থাকে, that activity is called 5 prime to 3 prime exonuclease, just opposite one, exonuclease but 5 prime to 3 prime direction, 5 prime to 3 prime exonuclease activity। That means this activity যেভাবে ও ডিএনএ সিনথেসাইজ করছে, যে ডাইরেকশনে ও ডিএনএ সিনথেসাইজ করছে সেই ডাইরেকশনই ও ডিএনএ কে ভাঙতে পারে, ঠিক আছে? দ্যাটস অ্যাক্টিভিটি ইজ কল্ড 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি দিয়ে পলিমারেজ 1 কি করে? নিক ট্রান্সলেশন করে। নিক ট্রান্সলেশন পপুলার কোশ্চেন। এই প্রুফ রিডিং ফাংশন আর নিক ট্রান্সলেশন পপুলার কোশ্চেন। Proofreading function all type of DNA polymerase করতে পারে including polymerase 3, nick translation only capable enzyme polymerase 1। ঠিক আছে? তো এ কি করে? নিক ওয়ার্ডটার মানে কি? নিক মানে হচ্ছে স্মল গ্যাপ, নিক ওয়ার্ডটার মানে হচ্ছে স্মল গ্যাপ, মানে ধরো এক্সিস্টিং ডিএনএ তে
এক্সিস্টিং ডিএনএ তে স্মল একটা গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপ কিভাবে তৈরি হতে পারে? একটা দুটো নিউক্লিওটাইড তোমার ডিএনএ থেকে যদি তোমার হয়ে যায়, তোমার রিমুভ হয়ে যায়, তখন একটা গ্যাপ ক্রিয়েট করতে পারে। আবার সিম্পলি একটা স্মল গ্যাপ বিটুইন OH অ্যান্ড ফসফেটের যে লিঙ্কিংটা হচ্ছিল, ফসফোডাইএস্টার লিঙ্কিং, ওটাও যদি ব্রেক করে যায়, ওটাও আমরা গ্যাপ হিসাবেই নেব। পয়েন্ট কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো ডিএনএ যেরকম গ্যাপ তৈরি হয়, OH আর ফসফেটের মধ্যে ফসফোডাইএস্টার বন্ডটা ব্রেক করে যেতে পারে সামহাও কিছু স্ট্রেসের জন্য। তারপরে একটা দুটো নিউক্লিওটাইড তোমার গ্যাপ ক্রিয়েট করতে পারে, তো গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ গুলো কি ডিএনএ এর মধ্যে থাকা ভালো? এই গ্যাপ গুলো কি ডিএনএ না। এর মধ্যে থাকা ভালো? অবশ্যই না। তো এই গ্যাপ গুলোকে ফিল আপ করতে হবে। এই গ্যাপ গুলোকে ফিল আপ করতে হবে। তাহলে এক্সিস্টিং নিউক্লিওটাইড ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে, এন্ড ফিল আপ কে বলে হচ্ছে নিক ট্রান্সলেশনাল অ্যাক্টিভিটি। কে করবে? পলিমারেজ 1। এই গ্যাপে কি হয়েছে? একটা সাইডে OH তৈরি হয়েছে আর একটা সাইডে ফসফেট তৈরি হয়ে আছে, ঠিক আছে? তো এই গ্যাপটাকে সেন্স করবে এন্ড বাইন্ড করবে ডিএনএ পলিমারেজ 1 ফার্স্ট। ডিএনএ পলিমারেজ 1 এই গ্যাপটাকে সেন্স করবে এন্ড বাইন্ড করবে, ঠিক আছে? এটা হচ্ছে 5 প্রাইম সাইড, এটা 3 প্রাইম সাইড। সেন্স করার পর ও কি করলো? আফটার সেন্সিং দিস গ্যাপ, আবার কে স্যার জয়েন হবে? স্যার স্যার আমার ফোনের চার্জ পুরো শেষ, একটু রিকোয়েস্ট পাঠিয়েছে অন্য একটা ডিভাইস থেকে, একটু অ্যাকসেপ্ট করে নেবেন? আমি একটু তাহলে তো আফটার সেন্সিং দিস গ্যাপ ও মুভ করবে হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে। তার মানে গ্যাপটাকে ও ক্লোজ করার চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে? ও এক্সিস্টিং অল নিউক্লিওটাইডস কে রিমুভ করে 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 যাবে এন্ড OH কে এক্সটেন্ড করে যাবে উইথ দ্য প্রপার নিউক্লিওটাইডস। কেসটা কি বোঝা গেল কিনা বলবে তো? কি হলো কেসটা তাহলে? যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল, আর একবার দেখাচ্ছি, যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল বিটুইন দ্য নিউক্লিওটাইড স্ট্যান্ড, এই গ্যাপটাকে সেন্স করলো ডিএনএ পলিমারেজ 1, এন্ড ডিএনএ পলিমারেজ 1 কোন দিকে ভাঙতে শুরু করবে? 5 প্রাইম টু 3 প্রাইম, মানে এই সাইডে ভাঙা শুরু হবে, ওর নিউক্লিওটাইড গুলোকে ভেঙে দেবে। এন্ড ভাঙার টাইমে ও পলিমারাইজেশন অ্যাক্টিভিটি শো করবে। কোন সাইড টু কোন সাইড? 5 প্রাইম টু 3 প্রাইম সবারই পলিমারাইজেশন অ্যাক্টিভিটি আছে। এন্ড পলিমারাইজেশন অ্যাক্টিভিটি শুরু করলে OH কে এক্সটেন্ড করা শুরু করলো উইথ নিউ নিউক্লিওটাইড পেয়ার। এন্ড এই দেখো গ্যাপটা ও যত এগোচ্ছে, গ্যাপটাও আস্তে আস্তে সরছে। হ্যাঁ কি না? দেখো গ্যাপটা এখানে চলে এসেছে। আগে ছিল গ্যাপ এখানে, এখন ছিল এখন দেখো ডিসপ্লেস হয়ে এখানে চলে এসেছে। আরো মুভ করবে নিউ ডিএনএ দিয়ে, ডিএনটিপিস দিয়ে গ্যাপটা সরবে। একটা টাইমে গ্যাপ তো কমপ্লিট হবেই, এই যে কমপ্লিট করে দিবে রিয়েল। তার মানে আগে ছিল গ্যাপ, এখন এই গ্যাপটাকে সরাতে 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 নিয়ে 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 গিয়ে গ্যাপটাকেও কমপ্লিট করে দিল, মানে ফিল্ড করে দিল। কিভাবে করালো? বাই ইউজিং 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস as well as 5 prime to 3 prime polymerization activity show করে। এই প্রসেসটার নাম হচ্ছে নিক ট্রান্সলেশন। বলো। ঠিক আছে স্যার। এন্ড এই নিক ট্রান্সলেশনাল প্রসেস কে ইউজ করেও প্রাইমার রিমুভ করে, প্রাইমার রিমুভ করে। So nick translation activity also called primer removal activity. প্রাইমার কেও রিমুভ করার ক্যাপাসিটি থাকে, বিকজ প্রাইমারে কি হয়, তোমার ফসফেট আর OH এর মধ্যে কানেকশন লস্ট হয়ে যায়, একটা গ্যাপ তৈরি হয়, একটা নিক তৈরি হয়, ওই জায়গায় গিয়ে ডিএনএ পলিমারেজ বাইন্ড করে, আর ডিএনএ পলিমারেজ ওকে প্রাইমারটাকে এক্সটেন্ড করাতে করাতে, মানে গ্যাপটাকে নিয়ে যেতে নিয়ে ডিসপ্লেস করাতে করাতে প্রাইমারটাকে কমপ্লিট করিয়ে দেয় উইথ দ্য ডিএনটিপিস, রিপ্লেস উইথ দ্য ডিএনটিপিস। কারণ প্রাইমারে আরএনটিপি আছে, আরএনটিপি তো ডিএনএ এর মধ্যে থাকা যাবে না, তো আরএনটিপি কে রিপ্লেস করবে ডিএনটিপিস দিয়ে বাই প্রাইমার রিমুভাল অ্যাক্টিভিটি, অর সেম
নিক ট্রান্সলেশনাল অ্যাক্টিভিটির থ্রুতে। বলো। ঠিক আছে স্যার। ডিএনএ পলিমারেজ ওয়ানের যদি আমরা ডিটেল স্ট্রাকচার দেখি, তাহলে ডিএনএ পলিমারেজ ওয়ানের কি কি অ্যাক্টিভিটি পেলাম হাইলাইট করি। ডিএনএ পল ওয়ান কে যদি আমি দেখি, যেটা মেন রেপ্লিকেটিভ এনজাইম না, বাট এটা হেল্প করছে প্রাইমার রিমুভালে, ওর কি কি অ্যাক্টিভিটি আছে বলো। 5 প্রাইম টু 3 প্রাইম পলিমারাইজেশন, 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস, এর সাথে আবার 3 প্রাইম টু 5 প্রাইম এক্সো আছে, যেটা প্রুফ রিডিং। Proofreading 3 prime to 5 prime exo, 5 prime to 3 prime nick translational, and polymerization activity available. So DNA polymerase এর স্ট্রাকচারে কোথায় কোনটা থাকে একবার দেখে নাও। ডিএনএ পলিমারেজের যদি আমরা স্ট্রাকচার দেখি, সিঙ্গেল পলিপেপটাইড স্ট্রাকচার, সি টার্মিনাল, এন টার্মিনাল এন্ড, দুটো ডোমেইন আছে। দিস ইজ ওয়ান ডোমেন, স্মল ডোমেন এন টার্মিনালের দিকে, আর সি টার্মিনালের দিকে একটা লার্জ ডোমেন। তো এটাকে বলে স্মল ফ্র্যাগমেন্ট, পল ওয়ানের স্ট্রাকচার এটা, আর এটা হচ্ছে লার্জ ফ্র্যাগমেন্ট। এই লার্জ ফ্র্যাগমেন্টের মধ্যে, লার্জ ফ্র্যাগমেন্টের সাইজ 76 কিলোডাল্টন, স্মল ফ্র্যাগমেন্টের সাইজ 34 কিলোডাল্টন। স্মল ফ্র্যাগমেন্ট আর লার্জ ফ্র্যাগমেন্টে কোথায় কি ফাংশন আছে? লার্জ ফ্র্যাগমেন্টে থাকে হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস and 5 prime to 3 prime polymerization, and n terminal small fragment only contain 5, that is the unique point, 5 prime to 3 prime exonuclease activity. মজার ব্যাপার হচ্ছে, this small fragment and large fragment can be dissociate, can be break down by utilizing enzyme subtilisin or trypsin, ট্রিপসিন আর সাবটিলিসিন প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে যদি আমরা পলিমারেজ 1 কে ট্রিটমেন্ট দিই, তাহলে একটা স্মল ফ্র্যাগমেন্ট বেরিয়ে যাবে আর একটা লার্জ ফ্র্যাগমেন্ট বেরিয়ে যাবে। স্মল ফ্র্যাগমেন্টের মধ্যে ওর ইউনিক প্রপার্টিটা আছে, দ্যাট ইজ দ্য নিক ট্রান্সলেশনাল অ্যাক্টিভিটি, ওটা বেরিয়ে যাবে। বাকি ফ্র্যাগমেন্টটা, যেটা লার্জ ফ্র্যাগমেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লেনো ফ্র্যাগমেন্ট, কল্ড ক্লেনো ফ্র্যাগমেন্ট। কোশ্চেন আছে, what is clenofragment and what is the role of clenofragment? এবার বলো, this clenofragment is actually those features are present that is featured in DNA polymerase 3. ওর কোনো আর এক্সট্রা কিছু নেই। ক্লেনোফ্র্যাগমেন্টের মধ্যে কোনো এক্সট্রা প্রপার্টি, ইউনিক প্রপার্টি আছে? ইউনিক প্রপার্টি আছে? আর ওটা তো রিমুভ করে দিয়েছি বাই ট্রিটমেন্ট। তাহলে ক্লেনোফ্র্যাগমেন্ট বিহেভ করবে লাইক ডিএনএ পলিমারেজ 3 এর অ্যাক্টিভিটি, ঠিক আছে। সো ক্লেনোফ্র্যাগমেন্টটা কি কোশ্চেনে আসে, হাউ ইট মেড and what is the property that have in the clenofragment, and clenofragmented ইউজ কি। ক্লেনোফ্র্যাগমেন্টের ইউজ আমরা যখন দেখব, এই ডিএনএ সিকোয়েন্সিং এ ইউজ করা হয় একে। ডিএনএ সিকোয়েন্সিং এ ইউজ হয়, কারণ ডিএনএ সিকোয়েন্সিং এ ডাইরেক্ট যদি আমরা ডিএনএ পলিমারেজ 1 কে ইউজ করি, সেটা ডিসঅ্যাডভান্টেজিয়াস। হোয়াই? বিকজ ডিএনএ পলিমারেজ 1 যখন তোমার ইয়েতে করবে, ডিএনএ সিকোয়েন্সিং এ কাজ করবে, ও এই অ্যাক্টিভিটিটা দিয়ে, মানে 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি দিয়ে ডিএনএ সিকোয়েন্সিংটাকে ভালো করতে দেবে না। এবার কেন করতে দেবে না, কি ব্যাপার স্যাপার, সেগুলো আমরা ডিসকাস করব যখন আমরা ডিটেলসে পড়বো ডিএনএ সিকোয়েন্সিং। এখন বোঝানোর দরকার নেই, বোঝার দরকার নেই, বিকজ ডিএনএ পলিমারেজ 1 এর 5 প্রাইম টু 3 প্রাইম এক্সোনিউক্লিয়াসটা হচ্ছে মেন ব্যারিয়ার ডিএনএ সিকোয়েন্সিং এর, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা ওই পার্টটাকে বাদ দিয়ে দেবো, শুধুমাত্র রাখবো হচ্ছে ক্লেনোফ্র্যাগমেন্ট, and clenofragment work better, work perfectly on DNA sequencing.
তো ইলংগেশন রিলেটেড যা যা টপিক ছিল ক্লিয়ার করলাম, মানে ডিএনএ রেপ্লিকেশনে ইলংগেশন পার্টে। ফার্স্ট অফ অল কেমিস্ট্রি দেখলাম এবং কেমিস্ট্রি রিলেটেড ভেরিয়াস কোশ্চেন ছিল। তারপরে এনজাইম দেখলাম, এনজাইম যেটা মেন এনজাইম ডিএনএ পলিমারেজ 3 এর সাব ইউনিট স্ট্রাকচার দেখলাম। মিস্টেক করলে সেটা এডিট করতে পারে কিনা সেই ব্যাপারটা দেখলাম। নিক ট্রান্সলেশন অ্যাক্টিভিটি দেখলাম, সমস্ত কিছু দেখলাম। নেক্সট আসবো, লাস্ট আসবো হচ্ছে তোমার টার্মিনেশন। স্যার হ্যাঁ বলছি যে বলো। প্রাইমারটা তৈরি হয়, হ্যাঁ ওটা আরএনএ প্রাইমার তৈরি হওয়ার কি প্রয়োজন? ডাইরেক্ট তো ডিএনএ প্রাইমার হলেই মিটে যেত। ওকে, মিটে যেত, খুব ভালো কথা। ওইখানেই প্রবলেমটা হচ্ছে, ডিএনএ প্রাইমারটাকে তৈরি করবে কে? ডিএনএ প্রাইমার তো উইদাউট এনি হেল্প তৈরি করতে পারে না কেউ। কেসটা বুঝতে পেরেছো? মানে ডিএনটিপি অ্যাডিশন ইনিশিয়াল স্টার্ট করতে পারে না তো। এই হচ্ছে ধরো টেমপ্লেট, এই যে স্টার্টিং পয়েন্টটা, এখানে ডিএনটিপি তৈরি করার মতো কোনো ডিএনএ পলিমারেজ নেই তো। তো ডিএনটিপি অ্যাডিশন স্টার্টিং এ হবে কি করে, যেহেতু কোনো ডিএনএ পলিমারেজ স্টার্টিং এই কাজ করতে পারে না। ও একটা স্টার্ট পেয়ে গেলে দেন ওটাকে এক্সটেন্ড করতে পারে। তাহলে স্টার্টিং এ ডিএনটিপি অ্যাডিশন কোনোভাবেই পসিবল না, বিকজ ডিএনএ পলিমারেজ পারে না। তাহলে যে এনজাইমটা আসবে ও আরএনটিপি দিয়ে বানাবে। অ্যান্ড আরএনএ পলিমারেজ যখন আমরা দেখবে তোমাদের পড়াবো আমি যখন ট্রান্সক্রিপশন, ওর কোনো প্রাইমার লাগে না। আরএনএ পলিমারেজ উইদাউট প্রাইমার স্টার্ট করে দিতে পারে। ওর স্টার্টিং থেকে ও অ্যাক্টিভ, কোনো প্রবলেম নেই। দ্যাটস ওয়ে আরএনটিপিটা আসে। আর ডিএনএ প্রাইমেজ যেটা, ওটা ওয়ান টাইপ অফ আরএনএ পলিমারেজ। ডিএনএ প্রাইমেজ যেটা দেখছো না, ওটা একটা স্পেশাল টাইপ অফ আরএনএ পলিমারেজ। তো আরএনটিপি ও অ্যাড করবে, কারণ কোনো ডিএনটিপি ইনিশিয়াল লেভেলে অ্যাড করার মতো ক্যাপাসিটি নেই। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। টার্মিনেশন, রেপ্লিকেশন, টার্মিনেশন। দেখো একটা সিম্পল ডায়াগ্রাম দেওয়া আছে। যেমন আমরা দেখেছি ইনিশিয়েশন সাইট থাকে, যেটাকে আমরা বলেছি অরিসি ব্যাকটেরিয়াল রেপ্লিকেশনে, এরকম টার্মিনেশনেরও সাইট থাকে। অ্যান্ড টার্মিনেশনের সাইটটা একটু লার্জ সাইট কম্পেয়ার টু দ্য অরিজিন অফ রেপ্লিকেশন। টার্মিনেশন 350 কিলোবেস পেয়ারের একটা সাইট থাকে, যেখানে দেখো অনেকগুলো টার সাইট থাকে। কি নাম? টার সাইট। এই টার সাইট গুলো ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জমেন্ট থাকে। যদি আমি স্ট্রাকচারটাকে ড্র করি, এই হচ্ছে ডিএনএ। এখানে যদি অরিসি থাকে, ঠিক অপোজিট এন্ডে টার সাইট গুলো প্রেজেন্ট থাকে। এরকম ধরনের স্ট্রাকচার। এদিকে থাকে 5টা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লক আঁকছি। আর ওই সাইড থেকে থাকবে 5টা। দেখো নেমিং আছে এগুলো সব। এটা হচ্ছে টার জে, ফার্স্টেরটা অ্যান্টি ক্লকের। সেকেন্ডটা হচ্ছে টার জি, দেন হচ্ছে এফ, বি অ্যান্ড সি, সব টার আছে আগে। আর এই সাইডের গুলো হচ্ছে এইচ, আই, ই, ডি অ্যান্ড এ, সব টার আছে। ঠিক আছে। এবার ওরিসি থেকে স্টার্ট হয়েছে ডিএনএ রেপ্লিকেশন। দু সাইডে দুটো ফোর্ক মুভ করছে, বোথ সাইডে মুভ করছে। এই সাইডে একটা ফোর্ক, এই সাইডে একটা ফোর্ক, বিকজ আমরা জানি বাই ডাইরেকশনাল মোড রেপ্লিকেশন মোড হয় এন্ড থিটা মোডে যায়। তো এই সাইডে যেটা আসছে, দ্যাট মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ যে ফোর্কটা আসছে,
সে টার জে এইচ এ বি সি এটাকে আরামসে কভার করে দিয়ে যেতে পারবে, বিকজ এখানে ওর মুখটা নেই আটকানোর। কে আটকাবে গিয়ে ফার্স্ট? এতে গিয়ে। দেখো এতে গিয়ে আটকানোর জায়গা আছে, বিকজ ওই যে গ্রুপটা আছে না, ওখানে গিয়ে আটকে যাবে। কেসটা কি বোঝাতে পারছি আমি? তো যেটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আসছে, সেই তোমার রেপ্লিকেশন ফোর্কটা আটকাবে কোথায় গিয়ে? তার এতে আটকাবে। যদি এ ফেল করে যায় তাহলে ডি আছে ব্যাকআপ অপশন, ডি ফেল করলে ই আছে, দেন আই আছে, বাট এইচও আছে, বাট নর্মালি এতে গিয়ে আটকে যায়। তাহলে এই রেপ্লিকেশন ফোর্কটা গিয়ে এখানে আটকালো। আর যেটা ক্লকওয়াইজ আসছে সে এইচ আই ই ডি একে আরামসে কভার করে দিয়ে আটকাবে কোথায়? টার সি তে গিয়ে ফার্স্ট। ফার্স্ট ব্লকেজ পাবে হচ্ছে টার সি, তারপর তো ব্যাকআপ অপশনে টার বি আছে, এফ আছে, জি আছে, জে আছে। বোঝা গেল? তাহলে দুটো ফোর মুভ করলো অরিসি দিয়ে, অ্যান্ড আফটার দ্যাট টার সিকোয়েন্স রেসপেক্টিভ টু দ্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্লক করে দিল। অ্যান্ড ব্লক করে দেওয়ার পর তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াবে এখানে? একটা জায়গায় গিয়ে দেখো দুটো এন্ড হয়েছে, দেখো এখানেও এই ফ্রকটা এখানে গিয়ে আর এটা গিয়ে এখানে, মানে একটা জায়গায় গিয়ে ওই হ্যান্ডকাফের মতো তৈরি হবে, এই যে এরকম স্ট্রাকচার তৈরি হবে। তার মানে দুটো ডিএনএ একটা জায়গায় গিয়ে আটকে যাবে এরকম ভাবে জাস্ট আটকে যাবে। হ্যাঁ, যে নিউ ডিএনএ ফর্মটা তৈরি হচ্ছে, একটা ক্লক একটা অ্যান্টি ক্লক হয়ে এই জায়গায় আটকে যাবে। তো এইটাকে তো ছাড়াতে হবে, এটাকে ওপেন করতে হবে। এই ওপেন করার জন্য তাকে হচ্ছে টোপো আইসোমারেজ 4, টোপো 4, যে কি করবে? এই ফর্মটাকে ছাড়িয়ে দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ফর্ম ডেভেলপ করবে। ঠিক আছে? এই ফর্মটাকে বলে হচ্ছে ক্যাটিনেশন বা ক্যাটিনিন ফরমেশন। এই ফর্মটা যেখানে আটকে আছে ওই হ্যান্ডকাফের মতো, একে বলে হচ্ছে ক্যাটিনিনস। এই ক্যাটিনিনস কে রিলিভ করে হচ্ছে টোপো আইসোমারেজ 4। বলো। রেপ্লিকেশন বুঝতে পেরেছি। টার্মিনেশন বোঝা গেল? এটা এদিকে আটকাবে, এখানে আটকাবে, হ্যাঁ জিনিসটা স্যার। কি একটা জায়গায় ওই একটা জায়গায় অ্যাটাচ থাকে, ওটাকে খুলে দেবে হচ্ছে টোপোয়াইসোমারেজ 4। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই টার সাইট গুলো তো ইম্পর্টেন্টই, তার সাথে আরেকটা প্রোটিন কাজ করে যার নাম হচ্ছে টাস, টিইউএস, টাস। এই টাস কমপ্লেক্স এরা মেনলি ব্লক করায়, নট অনলি শুধু টার, পরে গিয়ে দেখা গেল প্রোটিনও ইনভলভ থাকে, নট অনলি দ্য সাইট, ইয়েস সাইট আর ইম্পর্টেন্ট, টার টাস কমপ্লেক্স ভেরি ইম্পর্টেন্ট ফর টার্মিনেশন প্রসেস। তাহলে রেপ্লিকেশন টার্মিনেশন অব্দি, ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন টার্মিনেশন অব্দি নোটস আমি দিয়েছি, ভালো করে স্টাডি করো, বুঝিয়ে দিলাম, ভালো করে স্টাডি করো। নেক্সট ক্লাসে আমি ইউক্যারিওটিক রেপ্লিকেশনের পার্টটা পড়াবো, বেশিক্ষণ লাগবে না, ছোট জিনিস। তারপর আমি ট্রান্সক্রিপশনেরও নোট দিয়ে দেবো বিফোর 2-3 দিন আগে ক্লাসে, ওটাও বুঝিয়ে এভাবেই কমপ্লিট করবো। বলো। স্যার বলছি ওয়াটসনের যে 6th এডিশনটা আছে না, ওটা কি মোটামুটি ঠিকঠাক? একদমই ঠিকঠাক, তবে কতটা টাইম পাবে এখন পড়া সেটাই হচ্ছে বড় বিষয়, কোশ্চেন মার্ক, বিকজ টাইম কম। আর ওয়াটসন পড়তে গেলে একটু টাইম দিয়ে পড়তে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না, ইনিশিয়াল তো বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। পড়তে পারো অবশ্যই ভালো। তো এখন কতটা বুঝতে পারবে এই জন্য আমি একটা বইয়ের পার্ট পাঠিয়েছি, দেখো ওটা খুব বেসিক ল্যাঙ্গুয়েজে লেখা আছে, রেপ্লিকেশন একটা বইয়ের পার্ট। ওটা ওয়াটসনের থেকে, ওয়াটসন তো অবশ্যই ভালো, ওয়াটসনের ম্যাক্সিমাম নোটস লেখা আমার ওয়াটসন থেকে। তো তুমি যদি আমার নোটসটাও পড়ো, তোমার ওয়াটসন অর্ধেক দেখবে কভার হয়ে গেছে, মানে পড়াটা। সবকিছু তো আমার লেখা থাকে না, আর সবকিছু তোমার নেসেসিটিও নয় বিএসসি লেভেল, ওগুলো এমএসসি তেও দরকার। তো ওয়াটসন শুধুমাত্র বিএসসির বই না, ওটা হায়ার লেভেলের বই। তো তুমি পড়তে পারো, বাট এখন টাইম কম আছে। যদি তুমি স্কিপ করতে চাও স্কিপও করতে পারো, শুধুমাত্র নোটস দেখে যাও তাতেও হবে। আর যে পার্টটা পাঠিয়েছি ডিএনএ রেপ্লিকেশনের বইয়ের পার্ট, ওটাও পড়তে পারো। ঠিক আছে? আমার মনে হয় এইভাবে কমপ্লিট ছাড়া আমি করতে পারবো না, কারণ এক একটা টপিক ধরে বোঝাতে গেলে এখন অনেক টাইম লাগবে, আর শেষ হবে না। আর মলিকুলার বায়োলজি এমন একটা পয়েন্ট, মানে এমন একটা সাবজেক্ট যেখানে প্রত্যেকটা পয়েন্টকে আমি এলাবোরেটলি ডিসকাস করতে পারি এক একটা ক্লাস ধরে।
ঠিক আছে, মানে ওই রেপ্লিকেশনের ইনিশিয়েশনটা নিয়ে একটা ক্লাস আমি নিয়ে নিয়েছিলাম, এরকম ইলংগেশনের জন্য একটা ক্লাস নিয়ে নিতে পারতাম, টার্মিনেশনের জন্য একটা ক্লাস নিয়ে নিতে পারতাম, তাহলে এগুলো প্রচুর ক্লাস লেগে যাবে, যেটা আমরা সেমিস্টারে টাইম পাবো। তো ইয়েতেও তাই করব, ট্রান্সক্রিপশনেও তাই করব। ঠিক আছে, আগে নোটস পাঠিয়ে দেবো, দেন ক্লাস নেব।